প্রিয় দর্শক, মেডিভার্স নিউজরুমে স্বাগত জানাচ্ছি। আবু নাইব মনির। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টি হচ্ছে, আপনারা অবগত আছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা মনে করি যে সমস্ত বাংলাদেশের রোগীদের জন্য একেবারে শেষ নির্ভরস্থল। এখান থেকে কোনো রোগীকে ফেরত পাঠানো হয় না, এটি তাদের স্লোগানও। তো এই হাসপাতালে সাম্প্রতিক সময়ে চিকিৎসকদের উপর অনাকাঙ্ক্ষিতভাবে হামলার ঘটনা ঘটে এবং সেটি খুবই আশ্চর্যজনক অবস্থা আমাদের জন্য। কারণ হচ্ছে 5 আগস্টের পর একটা স্বাধীনতা সমস্ত সেক্টরের মানুষই পাচ্ছে, এই অবস্থায় চিকিৎসকদের উপর হামলা, এটি আসলে স্বাস্থ্য খাত সহ সমস্ত দেশের মানুষকে স্তম্ভিত করে, ভাবনায় ফেলে দেয়। তো আসলে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। বিষয় নির্ধারণ করেছি আজকে যে অরক্ষিত স্বাস্থ্য প্রতিষ্ঠান সমাধান করার পথে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর মোবারক হোসেন, উপস্থিত আছেন তরুণ হেলথ সিস্টেম রিসার্চার ডাক্তার মোহাম্মদ জাহিদ হাসান। জাহিদ ভাই, আপনাকে এবং মোবারক ভাই, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমরা প্রথমে শুরু করব ডক্টর মোবারক হোসেন ভাইকে দিয়ে। আপনি বলবেন যে ঢাকা মেডিকেল কলেজ এরকম সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ একটা পরিবেশ, যেখানে সমস্ত সেক্টরের মানুষই স্বাধীনতা ভোগ করছে, এই সময়ে আপনাদের উপর হামলা হওয়া, চিকিৎসকদের উপর হামলা হওয়া, একেবারে দেশের সর্ববৃহৎ একটি প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজে, কীভাবে দেখেন? ধন্যবাদ মনির ভাই। আসলে 31শে আগস্ট মানে আমাদের ঢাকা মেডিকেল কলেজের ইতিহাসে পরপর 3টি ঘটনা ঘটে যায়। এটা আসলে খুবই আনএক্সপেক্টেড ছিল। সার্বিকভাবে যদি বলা যায়, আমরা আসলে 5 আগস্টের পর থেকে সারা বাংলাদেশের পটভূমিটাই পাল্টে গিয়েছে। যেরকমভাবে আমরা একটা নতুন স্বাধীনতার কথা এবং স্বপ্ন যেরকমভাবে দেখা শুরু করেছিলাম, ঠিক একই সাথে আমাদের কিছু ঘাটতিও রয়েছিল। সেই ঘাটতির মধ্যে সব কিছু ছিল যে টোটাল গভর্নমেন্টের সিস্টেমটাই হচ্ছে ভেঙে যায়, যার কারণে আমরা সর্বত্রই দেখতে চাই যে সবাই সবার প্রভাবটা বিস্তার করার মতো একটা সুযোগ পেয়ে যায় আর কি। তো বেসিক্যালি ঢাকা মেডিকেল কলেজে 31শে আগস্ট যে ঘটনাটি ঘটেছিল, 3টি ঘটনা ঘটেছে। 3টি ঘটনাই ছিল আলাদা, কোনোটার সাথে কোনোটা সামঞ্জস্য ছিল না। প্রথমেই পরিষ্কার করে নিতে চাই যে আসলে এটা 3টা ঘটনা পরিকল্পিতভাবে হয় নাই, সুতরাং এটাকে আমরা মানে একটার সাথে আরেকটা রিলেটেড করতে পারছি না। এবং এটা যে একদম সুনির্দিষ্ট পরিকল্পিতভাবে কারো কিছু করা হয়েছে এরকমও মনে হচ্ছে না আমাদের কাছে। এবং বিশেষ করে আপনার 3টি ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটি ঘটে নিউরোসার্জারি ডিপার্টমেন্টের যে ইমার্জেন্সিতে ফার্স্টে হচ্ছে 31শে আগস্ট রাত 1টার দিকে আর কি অজ্ঞাতনামায় একজন রুগী আসার পর ওনাকে হচ্ছে প্রাথমিকভাবে, যেহেতু আগের সময় যেটা হতো আর কি নর্মাল সিচুয়েশনে, বিফোর 5 আগস্ট দেখা যাচ্ছে যে অজ্ঞাতনামা যে রুগীগুলো আসতো পুলিশ নিয়ে আসার পর মানে ওই রুগীর মানে কোনো লিগ্যাল গার্ডিয়ান বা কাউকে না পাওয়া যাওয়া পর্যন্ত হচ্ছে পুলিশ সেটা তদারকি করত। তো ঘটনা হচ্ছে, যেহেতু আসলে টোটাল হেলথ মানে সবগুলো মানে আইনশৃঙ্খলা বাহিনী একটু নড়বড়ে অবস্থায় ছিল, যার কারণে আসলে পুলিশ নিয়ে আসে নাই, জাস্ট একজন পথচারী নিয়ে এসেছিল ইমার্জেন্সিতে। নিয়ে আসার পর হচ্ছে ওনারা কিছুক্ষণ যখন রুগীটা পড়ে থাকে, তখন কর্তব্যরত যে চিকিৎসকরা ছিলেন তারা হচ্ছে নিজে থেকেই মানবিকতা থেকে হচ্ছে তার সিটি স্ক্যানের ব্যবস্থা করে, একটা ফ্রি করায় ওই সিটি স্ক্যানটা। তারপর হচ্ছে তার আঘাতের বিষয়গুলো আইডেন্টিফাই হওয়ার পর তাকে নিউরোসার্জারি ডিপার্টমেন্টে ভর্তি নিয়ে তার জন্য ওটির ব্যবস্থাও মানে প্রক্রিয়াধীন ছিল। তো ওটির বিষয়টা একটু প্রসেসিংয়ের ব্যাপার, দেখা যাচ্ছে যে প্রায়োরিটি বেসিস এবং হচ্ছে সিরিয়াল বেসিস একটা ব্যাপার থাকে এখানে। তো ঠিক ওই রকমভাবেই রুগী প্রসেস করা হচ্ছিল, কিন্তু ইন দ্য মিন টাইম বিফোর অপারেশন হচ্ছে রুগীটা মারা যায়। তো এই ক্ষেত্রে চিকিৎসকরা তাদের মানবিকতা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো কমতি ছিল না, এটা আমরা স্পষ্টভাবে বলতে চাই। এবং হচ্ছে বরঞ্চ এই ক্রাইসিস মোমেন্টে নিউরোসার্জারি ডিপার্টমেন্ট ওয়ান অফ দ্য মোস্ট হ্যাকটিক ডিপার্টমেন্ট অফ ঢাকা মেডিকেল কলেজ, এবং ওনারা হচ্ছে সবসময় দেখা যায় ইমার্জেন্সি ওটি নিয়ে ব্যস্ত থাকতে হয়, এবং হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট রিলেটেড কেসগুলো নিয়ে ওনাদের অনেক বেশি মানে টাইম কনজিউম করে ফেলে। তো এখানে মানে বিশেষ করে পরবর্তীতে জানা যায় যে ওই যে অজ্ঞাতনামা রোগীটি ছিল উনি হচ্ছে বিউবিটির স্টুডেন্ট ছিল, এবং বিউবিটির
পরবর্তীতে বিউবিটির যারা ছিল আর কি ওই পেশেন্টের ফ্রেন্ড সার্কেল এবং হচ্ছে যার লেকচারার লেভেলের টিচাররা ছিল এবং সর্বশেষ ভিসিও এসেছিলেন। তো ঘটনা আছে ওনারা বিষয়টা ঠিকমতো ইন্টারপ্রিটেশন না করেই ওয়ার্ড বয় আয়া বুয়া ওদের কথাগুলোর সাথে একটু তর্কাতর্কি করে ঘটনাটা হচ্ছে ডাক্তার পর্যন্ত নিয়ে গেছে। তো বেসিক্যালি এখানে চিকিৎসার কোনো অবহেলা ছিল না, কিন্তু এবং ডাক্তারদের প্রতিও ডাইরেক্ট কোনো অভিযোগ ছিল না, কিন্তু আলটিমেটলি আমাদের ডক্টর ইমরান ভাই এবং ডক্টর মাশরাফি ভাই দুইজনকে ওনারা যেই রকমভাবে হেনস্থা করেছেন। ওনারা নিউরোসার্জারি ইমার্জেন্সি ওটিতে ছিলেন, সে ওটি থেকে ওনাদেরকে কলার ধরে চড় থাপ্পড় মেরে এরকম আঘাত করে শেষ পর্যন্ত টেনে হিসড়ে হচ্ছে ডিরেক্টরের স্যার রুমের এখানে নিয়ে আসেন। তো আসলে এটা খুবই একটা বর্বরচিত হামলা বলা যায়। জি জি, আমরা এরকমটা প্রত্যাশা করি না, কারণ হচ্ছে এটা স্বাস্থ্য খাতের জন্য রোগী এবং চিকিৎসক কারোর জন্যই খুব সুবিধাজনক আমরা মনে করি না। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জাহিদ ভাইয়ের কাছে চলে যাব। জাহিদ ভাই, এই যে বিষয়গুলো এগুলো মানে 5 আগস্টের পরে এগুলো ঘটলো, বিষয়টা এরকম না, এর আগে চেইনলি এগুলো হচ্ছিল আর কি, আমরা দেখছিলাম। আসলে এই যে চিকিৎসকদের উপর হামলা বা স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলা, এটা কি আপনি ব্যবস্থাপনাকে দায়ী করবেন নাকি চিকিৎসকদের কোনো রকমের অবহেলা বা যারা অভিযোগ রোগীরা করে আর কি, এটারও কোনো সত্যতা আছে কিনা আপনার প্রবাসন থেকে ব্যাখ্যা করবেন? জি, আমি আপনার প্রশ্নটা দুইভাবে এটাকে আনসার করতে চাই। প্রথমে হচ্ছে যে যারা স্বাস্থ্যকর্মী আছেন, যার মধ্যে ডাক্তার, নার্স আছেন এবং আরও অনেক ধরনের স্টাফরা কিন্তু স্বাস্থ্যসেবার সাথে জড়িত, যদিও আমরা স্বাস্থ্যসেবা বলতেই কেমন করে যেন খালি ডাক্তার ফিল করে থাকি। সো মানে এই গবেষণা বলছে যে এই স্বাস্থ্যকর্মীদের উপরে এই যে হামলা, এটা একেবারে নতুন কিছু না। মোটামুটি সারা বিশ্বের সব সিস্টেম বা সবগুলো উন্নত বা অনুন্নত সব দেশেই এই ধরনের অকারেন্সগুলো ঘটছে। আমরা জাস্ট এই বছরই আমরা একটা গবেষণা কাজ করেছিলাম যে ঢাকা মেডিকেলের ডাক্তাররা গত 1 বছরে কোনো ধরনের ভায়োলেন্সের শিকার হয়েছেন কিনা। সেই ভায়োলেন্সটা বলতে আমরা সেটা ফিজিক্যাল হতে পারে, সেটা সেক্সুয়াল হতে পারে, অথবা সাইকোলজিক্যাল হতে পারে। সো দেখা গেছে যে 67%, আমি ফ্র্যাকশনগুলো বাদ দিয়ে বলছি যে 67% ডাক্তার যারা এই গত 1 বছরের কোনো না কোনো সময় কোনো ধরনের ভায়োলেন্সের শিকার হয়েছেন, যার মধ্যে প্রায় 13% বা 13% কিছুটা বেশি তারা ফিজিক্যালি হেনস্থা হয়েছেন এবং বেশিরভাগই সাইকোলজিক্যাল, এবং 2% হচ্ছে আমাদের সেক্সুয়াল অ্যাসাল্টের বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। সো বাংলাদেশের যেই প্রিভ্যালেন্সটা এখন, এটা আপাত প্রেক্ষিতে হয়তো মনে হইতে পারে যেটা আমাদের হেলথ সিস্টেমে অনেকগুলো ঘাটতি আছে, দুর্বলতা আছে, বা আমাদের স্বাস্থ্য সুরক্ষা আইনের কোনো ঘাটতি আছে কিনা, বা আমাদের পেশেন্টরা কি অ্যাওয়ার কিনা, বা আমরা ডাক্তাররা ভুল চিকিৎসা দেই কিনা, এই জন্য হয়তো মনে হচ্ছে। কিন্তু আমরা যদি গ্লোবাল পরিসংখ্যান দেখি, সেখানে দেখা যাবে যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যাদেরকে আমরা উন্নত বিশ্ব ভাবি, সে উন্নত বিশ্বেও এই ভায়োলেন্সের পরিমাণটা প্রায় 71%। তার মানে আমাদের চেয়েও কিছুটা বেশি। আমরা যদি নর্থ আমেরিকার দিকে তাকাই, যে আমরা যেটা নর্থ আমেরিকা বলতে যেটাকে আমরা আমেরিকা, কানাডা, মেক্সিকো এই অঞ্চলটা বলছি, এই অঞ্চলেও এই ভায়োলেন্সের পরিমাণটা প্রায় 67 থেকে 68%-এর মতো। আমরা দেখছি যে ইউরোপে, যেটাকে আমরা বলি যে চিকিৎসা ক্ষেত্রের জন্য অনেক বড় কন্ট্রিবিউট করছে বা ওদের খুব সুন্দর সিস্টেম আছে, সেখানেও প্রতি 2 জন ডাক্তারের 1 জন আসলে বা নার্স অথবা স্বাস্থ্যকর্মী এই ভায়োলেন্সের শিকার হচ্ছে। তার মানে এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, এটা আমি মনে করি, এবং এটা নিয়ে অনেক গবেষণা আছে যে স্বাস্থ্যকেন্দ্রে যখন একটা রোগী আসে বা রোগী অ্যাটেন্ডেন্টরা আসে, তারা কোনো ধরনের আসলে ফেস্টিভ মুড নিয়ে আসে না। তারা ডেফিনেটলি তাদের আপনজনকে নিয়ে আসে এবং তারা ধরেই নেয় যেহেতু তারা ডাক্তার না, তাদের কি রোগ হয়েছে, মনে করছে এই রোগী যদি মরে যাচ্ছে কিনা, আমার বাচ্চাটা মরে যাচ্ছে কিনা, আমার আপনজন বাবা মারা যাচ্ছে কিনা। সো এই ধরনের একটা এজিটেটেড মাইন্ড নিয়ে এখানে আসে। সো এখানে আসার পরে যখন আমাকে একটু ওয়েটিং করতে হয় লম্বা, এটা আমার পক্ষে ইনটলারেবল। বা এখানে এসে যদি আমার স্বাস্থ্যকর্মীর মধ্যে একটা ওষুধ পাওয়া যাচ্ছে না, বাইরে থেকে কিনতে হবে, অথবা ডাক্তার হয়তো প্রায়োরিটি বেসিসে আরেকটা রোগীকে প্রায়োরিটি দিচ্ছে, এইটা অ্যাজ এ পেশেন্ট হিসেবে বা অ্যাজ এ পেশেন্ট পার্টি হিসেবে এটা আমার পক্ষে টলারেট করা সম্ভব না। কিন্তু ফিজিশিয়ান পার্সপেক্টিভে তাকে আসলে প্রায়োরিটি নির্ধারণ করতেই হবে, যে যার বেশি জরুরি বা যাকে সেভ করা যাচ্ছে তাকে আগে প্রায়োরিটি দেবে। সো এখানে রোগীদের সাথে বা রোগীর যে মনস্তাত্ত্বিক যে দ্বন্দ্ব, যে আমাকে না দেখে আরেকজনকে দেখছে কেন, ওই জায়গাটাতে একটা এজিটেশনের জন্ম হয় এবং এর
একটা ফলশ্রুতি হিসেবে ডাক্তারদেরকে ভার্বালি অ্যাসাল্ট করতে পারে বা ফিজিক্যালি অ্যাসাল্ট হতে পারে এটা। সো এই পার্সপেক্টিভটা খুব ইম্পর্টেন্ট যে আমরা সিনেমা দেখতে বা মার্কেটিং করতে বা গল্প করতে যখন যাই আমরা অনেক কিছু টলারেট করতে পারি, কিন্তু আমি যখন আমার সবচেয়ে প্রিয়জনটাকে নিয়ে মুভ করি হাসপাতালে তখন আমার পক্ষে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট দেরিটাকেও মনে হচ্ছে যেন 5 ঘন্টা আমি অপেক্ষা করতেছি, আসলে হয়তো সেটা 5 মিনিট। সো আমি যদি সামারি করি বলি তাহলে এই ভায়োলেন্স ইভেন্টগুলো পৃথিবীর সব হেলথ সিস্টেমেই কমন, উন্নত বা অনুন্নত দেশে। আর ভায়োলেন্সের ডাক্তারদের ভূমিকা আছে কিনা বা এখানে অনেক ধরনের ইনফ্লুয়েন্স থাকে যেটা সরাসরি ডাক্তারের হাতে থাকে না, সো সেটা একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। এবং রুগীদের সাইকোলজি বা তাদের স্বজন হারাবার যে ইম্প্যাক্ট বা চিন্তাটা বা ভয়টা, অ্যাপ্রিহেনশনটা, এটা অনেকাংশেই আমি দায়ী বলে মনে করি। আপনাকে ধন্যবাদ। আপনি পরবর্তী সময় আমার কাছে জানতে চাইবেন যে আসলে এর পুনরাবৃত্তি যেন না ঘটে, এখান থেকে উত্তরণে কী পথ হবে। তার আগে একটু ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনায় কতজন গ্রেপ্তার হয়েছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ওরা আসলে এই ঘটনায় সম্পৃক্ত ছিল কিনা। আমরা এই প্রশ্নটি, এই সন্দিগ্ধ একটি প্রশ্ন করার কারণ হচ্ছে ইতিপূর্বে আমরা দেখেছি যে এদেশে বহু গ্রেপ্তার বাণিজ্য হতো, বহু নাটক হতো। একটি ঘটনা ঘটলো, কিছু ব্যক্তিকে সরকার বা শাসক গোষ্ঠী যারা আছে তাদের টার্গেটেড কিছু পিপলকে এই মামলায় জড়িয়ে দেওয়া হতো। এরকম কোনো কিছুর আসলে মানে কোনো প্রমাণ মানে কিছু আছে কিনা, অথবা আপনারা কিভাবে কনফার্ম হয়েছেন যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা আসলে এই ঘটনায় জড়িত ছিল? জি, ওই দিনে আপনার হচ্ছে প্রথম হচ্ছে গ্রেপ্তারের কথাটা বলি। গ্রেপ্তারের ক্ষেত্রে হচ্ছে নিউরো সার্জারির ঘটনায় যে যারা হচ্ছে জড়িত ছিল তাদের মধ্যে থেকে ইতিমধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আর হচ্ছে দ্বিতীয় যে ঘটনাটি ছিল এটা 2 পক্ষের ঘটনা ছিল, ওইটা হচ্ছে মানে থানার কর্তৃপক্ষ থানার ভিত্তিতে হচ্ছে মামলাটা ডিল করেছে। আর হচ্ছে তৃতীয় যে ঘটনাটা ঘটেছিল, যেহেতু ওইখানে ডক্টর শারমিন এবং ডক্টর রাজীব 2 জন হচ্ছে অ্যাসল্টের শিকার হয়েছিল, সে কারণে ওই মামলাটা হচ্ছে হসপিটালের পক্ষ থেকেই করা হয়েছে। ওই মামলায় হচ্ছে 4 জন বিবাদী ছিল, 4 জনকেই গ্রেফতার করা হয়েছে এবং তাদের মামলা প্রক্রিয়াধীন, অলরেডি তারা রিমান্ডে আছে। আর যে প্রথম মামলা নিউরো সার্জারি যে 2 জনকে করা হয়েছে, এর মধ্যে আপনি যে প্রশ্নটা করেছেন যে আসলে তাদের যে গ্রেফতার করা হয়েছে যাদেরকে, প্রকৃতপক্ষে তারাই অপরাধী কিনা এবং তাদেরকে আমরা কিসের ভিত্তিতে হচ্ছে আইডেন্টিফাই করা হচ্ছে আর কি। তো ওইখানে হচ্ছে সিসিটিভি ফুটেজ ছিল, অনেকের ফোনে হচ্ছে ছবি তোলা হয়েছে। ইভেন তারা তো ডিরেক্টর স্যারের রুমে হচ্ছে যে আমাদের চিকিৎসকদেরকে হচ্ছে ধরে নিয়ে গিয়েছিল, তো ওইখানে হচ্ছে সিসি ক্যামেরা অন ছিল। তো সবকিছু মিলে এই পর্যন্ত আমরা অসংখ্য সিসিটিভি ফুটেজ রয়েছে, ভিডিও রয়েছে, ফোন থেকে হচ্ছে আমরা অনেক ছবি পেয়েছি। আর সবকিছু মিলে আইনশৃঙ্খলা বাহিনী হচ্ছে মানে তাদের কাছে যে ডাটাবেস রয়েছে সেই ডাটাবেস এবং বিউবিটির আরও মানে কি বলে, এবং আপনারা জানেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মানে কার সাথে কার লিঙ্ক আপ, কার সাথে কি দেখা যাচ্ছে খুব মিউচুয়ালি হচ্ছে এগুলো একটা ইন্টারেকশন থাকছে। তো সবকিছুর ভিত্তিতেই এভিডেন্স বেসড তাদেরকে ধরা হচ্ছে আর কি। আচ্ছা, তার মানে আপনার একটা কথা থেকে আমরা একটা হিন্টস পেলাম যে আসলে এই ঘটনা যারা ঘটিয়েছেন তাদের সাথে নাশকতা সৃষ্টি করে বা করতে চায় এরকম কারোর সাথে ওই গ্রেপ্তারকৃত 2 বা 1 জনের কোনো সম্পৃক্ততার বিষয়ে আপনি কি আসলে পেয়েছেন? এখন পর্যন্ত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, তাদেরকে বিচারাধীন প্রক্রিয়ায় রিমান্ডে নিয়ে এই বিষয়গুলো যদি একটু তদন্ত করা হয় তাহলে আশা করি প্রকৃত বিষয়টি উঠে আসবে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটা ব্যাপারে জানতে পেরেছিলাম, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক স্যার আমাদেরকে বলেছিলেন যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মাস্ক পরা ছিল, তো এদেরকে খুব সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারেনি যে আসলে এরা কারা। বিশেষ করে হিন্দু যে সঞ্জয় পাল না কে যেন ওই ছেলের ব্যাপারে কথা আসছিল, সে তাকে যে গ্রেপ্তার করা হয়েছে এটা খুব একেবারে তাদের কাছে সবগুলোর মানে ওই ক্যামেরা বোধ হয় তখন ইনএক্টিভ ছিল এরকম একটা মানে এতে ওই নিউরো সার্জারি বিভাগের ক্যামেরাটা। আমরা আসলে এই যে বিষয়ে তখন থেকে আমাদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে এখানকার নিরাপত্তার ব্যবস্থাটা আসলে ঢাকা মেডিকেল কলেজের নিরাপত্তার ব্যবস্থাটা কেমন? এখানে হয়েছিল যেটা নিউরো সার্জারি ডিপার্টমেন্টের মানে যেখানে মূল স্পট ছিল ওইখানে 3টা সিসিটিভি ক্যামেরা যেগুলো ছিল, 3টা ক্যামেরা হচ্ছে ওরা মানে হামলা করার আগে হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে। তো যার কারণে আসলে আরও অ্যাকুরেটলি ভিডিওগুলো আসতো, তো কিন্তু ওইগুলো হচ্ছে তেমন মানে একজ্যাক্ট যে সিনটা, ক্রাইম সিনটা ওইটার আংশিক এসেছে সাইড ক্যামেরাগুলো থেকে আর কি। তো সঞ্জয় যে মানে যাকে ইয়ে করা হয়েছে আসলে মানে যারা ভিকটিম
ডক্টর মাশরাফি ভাই এবং ডক্টর ইমরান ভাই। জি। তো ওনারাই হচ্ছে আসলে ওনাদের সাথেই তো ঘটনাগুলো ঘটেছে, ওনারাই হচ্ছে ওনাদেরকে আইডেন্টিফাই করেছে না এইরকম ওনারা ছিল। ইভেন আমরা যখন এই অভিযোগটা উঠে তখন আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ আছে, তখন আমরা দেখতে পাই হ্যাঁ যে মাস্ক পরা যে লোকটা ছিল তিনি হচ্ছে সঞ্জয়। ধন্যবাদ। আপনি একটু বলবেন যে তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে আর কি, চিকিৎসকদের উপর হামলা, এর পুনরাবৃত্তি যদি বন্ধ করতে চায় বা বন্ধ হওয়ার দরকার পড়ে, তাহলে সেক্ষেত্রে কী কী বিষয়কে সামনে রাখা যেতে পারে, ব্যবস্থাপকরা কী কী ভাবতে পারেন গুরুত্ব সহকারে? আচ্ছা, আমি আপনার প্রশ্নটাকে যদি একটু ইলাবোরেট করি, মানে একটু বড় করে বলি যে আসলে হামলাটা কেন হচ্ছে, বা রুগীরা এজিটেট হচ্ছে কেন, বা রুগীরা কেন জানছে যে এই ডাক্তার আমার রুগীটাকে সেভ করছে, আমার বাচ্চাকে চিকিৎসা করছে বা আমার মাকে চিকিৎসা করছে, তাহলে এই ডাক্তারের উপর আমি কেন হামলা করতে যাচ্ছি? তাহলে এই কারণটা যদি আমরা অনুসন্ধান করি তাহলে আমরা দেখব যে আসলে এই ধরনের ভায়োলেন্সগুলো কেন হচ্ছে এবং এটা প্রিভেনশন করা যায় কীভাবে। এটা আমি যদি আপনাদেরকে, যেহেতু আমার ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা এবং কাজের বেশ কিছু অভিজ্ঞতা আছে, সো ঢাকা মেডিকেল কলেজে যখন একটা রুগী কোনো একটা অ্যাকিউট সমস্যা নিয়ে আসবে বা একটা অ্যাক্সিডেন্ট নিয়ে আসবে, কিছু আসবে, তাহলে সবার প্রথমে তাকে লাইন ধরে দাঁড়াতে হবে হচ্ছে তার একটা টিকিট কাটার জন্য। সে টিকিটের দাম 10 টাকা থেকে শুরু করে হয়তো 12 টাকা, এরকম একটা খুব কম দামি, এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে হয় সম্ভবত 10 টাকাই লাগছে। তো এই টিকিটের যে লোকটা এন্ট্রি করছে নামটা, সে মানে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা খুবই পুয়ার হওয়ার কারণে দেখাচ্ছে শুধু সেই নামটা লিখতেই তার অন্তত 1.5 থেকে 2 মিনিট সময় নিচ্ছে। এবং তার আগে যে সিরিয়াল, যেহেতু প্রত্যেকেই 2 মিনিট করে সময় নিচ্ছে, তার মানে রুগী তো কন্টিনিউয়াস আসছে, তাহলে শুধু নাম এন্ট্রি করতে হয়তো রুগীটাকে প্রায় 10 মিনিট বা 12 মিনিট দাঁড়ায় থাকতে হচ্ছে। এটা তাহলে আমার রুগীটা হয়তো ব্লিড করছে, রক্ত বের হয়ে যাচ্ছে, সেটাকে সেভ করতে পারছি না কারণ আমাকে একটা টিকিট নিতে হবে আগে। আচ্ছা ফাইন, আমি যদি টিকিটটা 10-15 মিনিট পরে আমি এই টিকিটটা কালেকশন করে আমি হয়তো ইমার্জেন্সি মেডিকেল অফিসারের রুমে গেলাম। ইমার্জেন্সি মেডিকেল অফিসারের রুমে আমার কি এক্সপেকটেশন থাকে যে এখানেই আমার রুগীটাকে একজন ডক্টর দেখবেন, একজন অ্যাসেস করবেন এবং অ্যাটলিস্ট ইমিডিয়েটলি ব্লিডটা অফ করবেন, এরপরে আমার বাকি চিকিৎসা দেবেন। কিন্তু আমাদের ইমার্জেন্সির ডিপার্টমেন্ট বলতে যেটা আমরা বুঝি, এটা আসলে কয়েকজন ডাক্তার বসে থাকেন, তাদের পার্টিকুলারলি ইমার্জেন্সি মেডিসিনে যে তাদের কোনো পার্টিকুলার এক্সপার্টাইজ আছে ব্যাপারটা এরকম না, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকেই তারা এখানে একটা পদায়ন হয় এবং তারা শুধুমাত্র এই রুগীটা কোন ওয়ার্ডে যাচ্ছে শুধু এইটুকুই তারা নির্দেশনা দিচ্ছেন। তাহলে খুবই লাকিলি যে ইমার্জেন্সি রুমটা, ইমার্জেন্সি ডক্টররা যেখানে বসেন তার পাশেই একটা ক্যাজুয়ালিটি বা অর্থোপেডিক্স ওয়ার্ড আছে, তার কাছাকাছি নিউরোসার্জারি ওয়ার্ড আছে। সো এই ব্লিডিং অফ করার জন্য তাকে হয়তো ইমিডিয়েটলি হয়তো পাশের রুমটাতে পাঠিয়ে দিচ্ছে। তো পাশের রুমে যখন পৌঁছাচ্ছে তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি হয়তো ডক্টর আরেকটা হয়তো রুগী নিয়ে ব্যস্ত আছেন, তাহলে ইনিশিয়ালি এই রুগীটাকে ডিল করছেন কিন্তু একজন নার্স অথবা একজন ওয়ার্ড বয় অথবা এই ধরনেরই আরেকজন ডিল করছে। তাহলে অ্যাজ এ পেশেন্ট হিসেবে আমি কিন্তু এই জিনিসটা মানতে পারি না যে আমার রুগীটা একজন ডাক্তার অ্যাটেন্ড করছেন না, অ্যাটেন্ড করছেন একজন নার্স। যদিও পৃথিবীর হেলথ সিস্টেমগুলোতে নার্সরা অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে বা প্রথম ট্রায়ালস তাদের হাতেই হয়, কিন্তু আমাদের মনস্তত্ত্বে ব্যাপারটা এরকম না। আমাদের মনস্তত্ত্ব হচ্ছে আমি যখন যাব তখনই আমাকে ডাক্তার দেখতে হবে, ডাক্তার দেখলো না মানে আমাকে অবহেলা করলো। আমরা এটা চিন্তা করার সুযোগ পাই না ওই মুহূর্তে রোগী হিসেবে যে এই ডাক্তার তো আরেকটা কাজে ব্যস্ত থাকতে পারে বা আমার রুগীটা হয়তো আমার কাছে মনে হচ্ছে মরে যাচ্ছে, আদৌ হয়তো এটা এমন কোনো সিরিয়াস বিষয় না। তার মানে এখানে রুগীদেরকে একটা পর্যাপ্ত কাউন্সিলিং করে এই রুগীটাকে ম্যানেজমেন্ট করা, ইনিশিয়ালি তাকে অ্যাসেস করে একটা সেটেলমেন্ট করার ব্যাপার থাকে। অনেক ক্ষেত্রেই এই জায়গাটাতে একটু গ্যাপ থাকে। আরেকটা গ্যাপ হচ্ছে এই রুগীটা সেটেল করতে গিয়ে হয়তো একটা ওষুধ লাগতেছে, দেখা গেলো লিস্ট ধরাই দিল যে এই ওষুধগুলো আপনি নিয়ে আসেন, বা সেলাইয়ের জন্য সুতাটা লাগবেন। যদিও এখন অনেক সাপ্লাই আছে হাসপাতালগুলোতে, কিন্তু অনেক জায়গাতেই এই সাপ্লাইটা পাওয়া যাচ্ছে না, বলছে তুমি ওষুধটা নিয়ে আসো। আর এই ওষুধটা নিতে গেলে এখন কোথায় যাবে, কোথায় এই সুতাটা পাবে, এই জায়গাগুলোতে রুগীকে আবার দৌড়াতে হচ্ছে। তাহলে আমি একটা পেরেশানি করে রুগী নিয়ে আসলাম, টিকিট কাটতে আমার দেরি হলো, ইমার্জেন্সি রুমে আমি কোনো এক্সপেকটেশন অনুযায়ী সেবা পেলাম না, এরপরে আমি পার্টিকুলার একটা ওয়ার্ডে এসে এখানেও আবার আমাকে ওষুধ কেনার জন্য দৌড়াতে হচ্ছে। তার মানে রুগী কিন্তু কন্টিনিউয়াসলি সে মানে এখানে মানসিকভাবে আক্রান্ত হচ্ছে। আমি বলবো যে সেই তার এক্সপেকটেশনের সাথে চিকিৎসা পদ্ধতির কোনো মিল নাই। এবং ডেফিনেটলি যদি এই রুগীটাকে যদি ম্যাল হ্যান্ডলিং করা হয় এবং রুগীটা যদি ক্যাজুয়ালিটি হবে, তখন যে কোনো সাধারণ মানুষই বলবে যে এখানে আসলে একটা
মানে মিসম্যানেজমেন্ট হয়েছে বা ডাক্তার আমাকে দেখেনি বা অবহেলা করেছে। সো এটা রোগীর কাছে অবভিয়াস হবে। এখন খুব ডিটেইল করে যদি আমরা অ্যানালাইসিস করি তখন হয়তো আমরা দেখতে পারবো যে এখানে আদৌ অবহেলা ছিল কিনা। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে প্রত্যেকটা রুগীর ম্যানেজ করার জন্য একটা গোল্ডেন আওয়ার বলে, অর্থাৎ রুগী যত দ্রুত ডাক্তারের কাছে পড়বে বা অ্যাসেসমেন্টে আসবে তত দ্রুত তার রোগ ভালো করার বা তার বিশেষ করে অ্যাকিউট ম্যানেজমেন্ট করার সম্ভাবনাটা বেড়ে যায়। তাহলে এখানে আমাদের ঢাকা মেডিকেলের পার্সপেক্টিভে তাহলে এই ম্যানেজমেন্টের জন্য একটা লম্বা তাকে অপেক্ষমান সময় থাকতে হচ্ছে, এখানে একটা সমস্যা। যদি রুগীটা অ্যাকিউট ব্লিডিং না হয় বা অ্যাকিউট মানে সার্জারির রুগী না হয় তাহলে এই রুগীটাকে মেডিসিন বিল্ডিংয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাহলে ইমার্জেন্সি রুম থেকে মেডিসিন বিল্ডিংয়ে যাওয়ার জন্য তাকে ট্রলি করে যাওয়া, ট্রলি ম্যানরা খুঁজে পাওয়া যাচ্ছে না, ট্রলি ম্যানদেরকে হাতে পায়ে ধরতে হচ্ছে, তাকে ঘুষ দিতে হচ্ছে 500 থেকে 1500 টাকা পর্যন্ত। এটাও আমাদের একটা গবেষণায় উঠে আসছে যে কত টাকা পর্যন্ত আসলে ট্রলি ম্যান দিতে হয়। তাহলে আমার রুগীকে, একটা গরিব রুগী হয়তো নিয়ে আসছে বা একটা পথচারী নিয়ে আসছে রুগীটাকে, তাহলে এই রুগীটাকে এখন ট্রলি ম্যানকে দিতে হবে 1500 টাকা। ওই টাকাটা সে কোথায় দিবে? তখন ট্রলি ম্যানের সাথে তার একটা ঝগড়া হয়ে যাচ্ছে যে কেন এত টাকা লাগবে, সরকারি হাসপাতাল সবই ফ্রি, তাহলে ট্রলি কেন হচ্ছে? এই ট্রলি ম্যান ছাড়া এই রুগীটা কিন্তু মেডিসিন বিল্ডিং যেহেতু দূরে, তাহলে এই রুগীটা পথ চিনে যে মেডিসিন বিল্ডিংয়ে যাবে সেটাও বেশিরভাগ সময় সাধারণ রুগীদের পক্ষে খুবই দুরূহ কাজ। এটা যারা ঢাকা মেডিকেল কলেজে গিয়েছেন তাদের সে অভিজ্ঞতা আছে। এরপর ঢাকা মেডিকেল কলেজে গিয়ে দেখা যাবে যে বেশিরভাগ লিফটই বন্ধ, একটা লিফট চালু আছে। তাহলে একই সাথে যখন আপনি হাজারখানেক রুগী ডিল করেন বা মুভমেন্ট করে তখন আপনি দেখা যাচ্ছে আপনি লিফট বন্ধ, একটা লিফট আবার লিফটও আপনাকে একটা লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে। এরপরে আপনি এখানেও হয়তো 10-15 মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন, করে ওয়ার্ডে যাবেন, ওখানেও গিয়ে দেখবেন যে ডাক্তার সাহেব হয়তো সব কাজ ছেড়ে হয়তো খেতে বসছে, ওই সময় আপনি রুগী গিয়ে উপস্থিত। তখন আপনার কাছে মনে হবে যে আমি 1 ঘন্টা ধরে ঘুরতেছি, আমার রুগীটা কোনো ডাক্তার দেখতেছে না, তুই বেটা ডাক্তার বসে বসে এখন ভাত খাচ্ছিস, তোকে এখন ভাত খাওয়ার সময়। অর্থাৎ একজন ডাক্তার খেতেই পারে কিন্তু তার অল্টারনেট ডাক্তারটার সাথে থাকবে বা তাকে অন্য একজন ডাক্তার সে অ্যাটেন্ড করবে। এই যে সিস্টেমের যে ত্রুটি, প্রতি ধাপে ধাপে রুগী কিন্তু মানে প্রচণ্ড রকমের এজিটেশন তৈরি হচ্ছে ইমার্জেন্সি রুমে, তারপরে ট্রলি ম্যান আসতে গিয়ে, লিফটে গিয়ে এবং ডাক্তারের কাছে এসে। হয়তো নার্সের কাছে গেলেও ডক্টর দেখে বললো এই ওষুধটা এখনই ইমিডিয়েট স্যালাইনটা শুরু করেন, সিস্টার একটা ঝাড়ি দিয়ে দিল, হ্যাঁ এখন রাত্রেবেলা আসছো তুমি, এখন এটা স্যালাইন পাবো কথা, যাও স্যালাইন কিনে নিয়ে আসো। তাহলে দেখেন যে ডক্টরের অবহেলা কতটুকু, সেটা অ্যাসেসমেন্টের আগে আমাদের আসলে হেলথ সিস্টেমের এই যে গ্যাপগুলো বা এই যে একটা ল্যাগ পিরিয়ড বা ওয়েটিং টাইম, এটা একটা বিশাল বার্ডেন, যার কারণে রুগী অলরেডি এজিটেড হয়ে আছে। তখন ডাক্তারের একটা ভালো কথাও তার কাছে আসলে ভালো লাগছে না, তখন সে একটা ভায়োলেন্সের জন্য প্রোন হয়ে যাচ্ছে। সো আমরা কিন্তু ঘটনার এন্ড রেজাল্টটুকু জানি যে ডাক্তার দেখছে না বা অবহেলা করছে বা চিকিৎসা দিল না, কিন্তু তার আগের যে সাফারিংসটা সেটা কিন্তু আমরা আসলে কেউ অ্যাসেস করছি না। তার মানে এই অ্যাসেসমেন্টটা খুব জরুরি যে কীভাবে আমরা আসলে রুগীদেরকে খুব দ্রুত বিনা ভোগান্তিতে ডাক্তারের কাছাকাছি নিয়ে আসতে পারি, ডাক্তার সাহেব ট্রায়াজ করে তাকে একটা প্রপার কাউন্সেলিং করে কীভাবে সেটেল ডাউন করতে পারে, এই বিষয়টা নিয়ে আসলে কথা বলা উচিত, রাদার দেন ডাক্তার অবহেলা করেছে কিনা। এটা একটা মেডিকো লিগাল ইস্যুস, এটা নিয়ে ডেফিনেটলি অনেক ডিবেট আছে, কথা আছে, এটা নিয়ে অনেক আইনগত কাঠামোর ব্যাপার আছে, কিন্তু আগে আসলে হেলথ সিস্টেমের এই ত্রুটি বা ল্যাগগুলোকে নিয়ে আমাদের বিবেচনা করা উচিত। অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই, খুবই চমৎকার করে, মানে আমার মনে হয় যে এই বিষয়গুলো, এই পয়েন্টগুলোর মধ্যেই বোধ হয় স্বাস্থ্য ব্যবস্থার যে কিছু ঘাটতি, এই ঘাটতিগুলো অনেকটা পূরণ করে ফেলা সম্ভব হবে আমরা মনে করছি। মোবারক ভাই, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে আপনারা যে 4 দফা দাবির কথা বলছেন, দাবিগুলো একটু জানাবেন আমাদেরকে, আর এখান থেকে এই দাবিগুলো বাস্তবায়ন কতটুকু বাস্তবায়ন যোগ্য বলে আপনারা মনে করেন? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দাবি করেছিলাম যেহেতু ঢাকা মেডিকেলের ঘটনাই হচ্ছে আমাদের এই আন্দোলনের সূত্রপাত, আমাদের দাবি ছিল যে যারা হচ্ছে এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত প্রতিটি অপরাধীকে যেন দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হয় এবং তাদের ব্যাপারে বিচারের প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শুরু করা হয়। এই ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে অলরেডি আমরা বলার পর 31 তারিখ তো ঘটনাই ঘটলো, 1 তারিখেই মামলা রুজু করা হয় এবং হচ্ছে 1 তারিখে মানে 2 তারিখে হচ্ছে কি বলে মানে 1 তারিখ রাতের মধ্যেই একজনকে গ্রেফতার করা হয় এবং হচ্ছে গ্রেফতার প্রক্রিয়া চলমান আছে এবং প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে আশ্বস্ত করেছেন যে যারা যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার করবেন ওনারা এবং তাদের ব্যাপারে বিচারের বিষয়টিও নিশ্চিত করবেন। তো আমরা আশা করতে পারি যে ওনারা আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন এই দাবিটি পূরণ হচ্ছে প্রক্রিয়াধীন। দ্বিতীয় যে বিষয়টি ছিল যে আমাদের মেডিকেল কলেজ বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ে যেই স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে যেন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়।
তো ইতিমধ্যে আপনারা হয়তো দেখবেন যে ঢাকা মেডিকেল কলেজে এখনো জরুরি বিভাগের সামনে গেলে দেখবেন, এবং আমরা যেটা বলি জরুরি বিভাগ, পুরাতন বিল্ডিং, নতুন বিল্ডিং, সবখানে খুবই মানে ওয়েল অর্গানাইজড, মানে আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে প্রোটেকশন দিচ্ছে। এবং হচ্ছে আমরা ইতিমধ্যে আমাদের মুভমেন্ট চলাকালীন সময় থেকে আমরা বিভিন্ন মেডিকেল কলেজের সাথে যোগাযোগ করছিলাম। প্রথমে আমাদের দাবি ছিল প্রতিটা জরুরি বিভাগ যেন নিরাপত্তা বেষ্টনী দিয়ে মানে নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেটা ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা লাস্ট হচ্ছে গত পরশুদিন যখন সচিবালয়ে গিয়ে সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করি, আমরা এই বিষয়টি ওনার কাছ থেকে নিশ্চয়তা নিই যে জেলা উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে যেন নিরাপত্তার সহিত সেবা দেওয়া যায়, এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী যেন তারা রাখে। এই ব্যাপারে তারা দ্রুত পদক্ষেপ নেবে বলে আমাদেরকে আশ্বস্ত করে, এবং আমরা ভিজিবল অনেক কিছু দেখেছি তারা করেছে। এই কারণে আমরা বলতে পারি এটিও তারা মেনে নিয়েছে এবং প্রক্রিয়াধীন আছে। আর তৃতীয় যে বিষয়টি ছিল যে স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন। তো স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন নিয়ে আমরা জানি যে ইতিমধ্যে বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছিল, সর্বশেষ 2023 সালেও একটা সংস্করণ হয়েছিল। তো এখানে কিছু চিকিৎসক, রোগী, সেবাগ্রহীতা এবং সেবাদাতা দুই পক্ষেরই কিছু বিষয় রয়েছে যেগুলোর ব্যাপারে একটু মানে কন্ট্রাডিক্টরি পয়েন্ট ছিল বলে মনে করেছেন, যার কারণে আসলে সেই আইনটি বাস্তবায়ন হয় নাই। এবং এই ব্যাপারে আমরা সচিব মহোদয়ের সাথে কথা বলার পর উনি যেটা বলেছেন যে এই আইনটার ব্যাপারে হচ্ছে ওনারা অলরেডি যে এক্সিস্টেন্স যে মানে স্ট্রাকচারটা আছে এটা নিয়ে ওনারা অ্যানালাইসিস করবেন। আগামী 3 থেকে 4 সপ্তাহের মধ্যে অ্যানালাইসিস করে ওনারা ওয়েবসাইটে আপলোড দিবেন। ওয়েবসাইটে আপলোড দেওয়ার পর আমরা চিকিৎসকরা এবং হচ্ছে সেবাগ্রহীতা দাতা সবাই হচ্ছে সেখানে আপডেট মানে কি বলে তাদের মতামতগুলো তুলে ধরতে পারবে, কোনটা কি সংশোধন করা প্রয়োজন বা কোনটা অ্যাড বা ডিলেট এগুলো করা প্রয়োজন। তো তারপর হচ্ছে সবার মতামত নেওয়ার পর ফাইনালি ওনারা হচ্ছে একটা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবেন এবং সেটা বাস্তবায়নের জন্য ওরা পদক্ষেপ নেবেন। সুতরাং আমরা বলতে পারি তৃতীয় বিষয়টি এটিও, এবং আমরা ভিজিবল যেটা দেখেছি যে মানে ওনারা গতকালকেই হচ্ছে সেটা জাস্ট মানে একদিন পরের দিনে হচ্ছে ওনারা স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার এর জন্য একটি প্যানেল 12 সদস্যের একটি প্যানেল গঠন করেন। তো আমরা আশা করি যে যে প্যানেল গঠন করা হয়েছে এটা দ্বারা কাজ শুরু। ডেফিনেটলি আমাদের এই ব্যাপারে কিছু কথাও রয়েছে, আমরা এগুলো সময় নিয়ে আসবো। এখানে প্যানেলের মধ্যে আমরা দেখেছি যে আসলে এই যে রাষ্ট্রটি নতুন করে মানে পথযাত্রা শুরু করেছে, একটা ভিন্ন পথের রাষ্ট্র ছিল, তার পথ মানে সে তার কাঙ্ক্ষিত পথে হয়তো ফিরে পেয়েছে বা পথ পরিবর্তন হয়েছে, আমরা মোটা থেকে বলতে পারি। এখানে ছাত্রদের ভূমিকা বেশি ছিল। তো এই যে কমিটিটি হয়েছে যারা সংস্কার করবে, সংস্কারের কাজ করবে, এখানে ছাত্র প্রতিনিধিত্ব আমরা আমাদের চোখে পড়েনি। এটা আসলে ট্র্যাকে থাকবে কিনা, মানে মূল পথে থাকবে কিনা, এটার ব্যাপারে আমরা জোরালো ভাবে বলতে চাই। আমরা শুধু মতামত নয়, এটা জোরালো ভাবে বলতে চাই। এদেশের সংস্কার শুরু হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এবং তরুণদের মধ্য দিয়ে, আমি যেটা বলবো আর কি, তরুণ স্বপ্নবাজদের মধ্য দিয়ে। সুতরাং এই স্বপ্নবাজদের বাদ দিয়ে আসলে কোনো সংস্কার সম্ভব হবে না, একদম এটা আমাদের স্ট্রেট ফরওয়ার্ড কথা। এক্ষেত্রে প্রশাসনের যে সকল সংশ্লিষ্টতা রয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা হচ্ছে এই ব্যাপারে নীতি নির্ধারণ করছেন, যারা চিন্তা করছেন যে আসলে বাংলাদেশের আগামীর স্বাস্থ্য ব্যবস্থা কীরকম হবে, স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারটা কী রূপরেখার মধ্য দিয়ে আগাবে, এটা ঠিক করার জন্য মানে যাদেরকে চিন্তা করা হচ্ছে রাখার, আমরা ডেফিনেটলি আমাদের যে সিনিয়র স্যারদের রাখা হয়েছে আমরা তাদেরকে অনেক বেশি সম্মান করি, বিয়ন্ড ইমাজিন আমরা সম্মান করি, সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা তাদেরকে সম্মান করি। কিন্তু আমরা এটা একই সাথে বিশ্বাস করি সম্মানিত স্যারদের সম্মান রক্ষার্থে এবং হচ্ছে একটি বাস্তব এবং বাস্তবায়ন সম্ভব এইরকম একটি প্রকৃত সংস্কারের জন্য তরুণদের পক্ষ থেকে একটি মানে চিকিৎসক প্রতিনিধি এখানে থাকা দরকার। স্পেসিফিকলি যদি আমরা বলতে চাই, আমরা যখনই সুযোগ পেয়েছি স্বাস্থ্য ব্যবস্থাকে সংস্কারের জন্য যে সরকারই থাকুক না কেন আমরা আওয়াজ তুলেছি। এই 5 আগস্টের পর থেকে আমরা যে তরুণ প্রজন্ম হচ্ছে, তরুণ চিকিৎসকরা আওয়াজ তুলেছে বিভিন্ন সময়ে, আজকে যাদের মানে দাবিতে হচ্ছে এই কমিটি গঠন করা হলো,
প্রশাসন এবং এই সাথে সংশ্লিষ্ট সবার কাছে যেটা আমাদের কথা থাকবে আর কি, যে যাদের দাবিতে এই কমিটি গঠন করা হলো আমার মনে হয় তারাই প্রয়োজনীয়তাটা সবচেয়ে বেশি ফিল করে, এবং তাদের মধ্য থেকে মানে অন্তত কয়েকজন হলো প্রতিনিধি রাখা প্রয়োজন। ধন্যবাদ। আপনার শেষ পয়েন্টটা একটু সংক্ষেপে বলে ফেলবেন। 4 নম্বর যে আপনারা 4 নম্বর যে পয়েন্টটা বলছিলাম সেটা হচ্ছে আমরা এই নিরাপত্তা ব্যবস্থাকে যেন একটা মানে কাস্টমাইজ করে অ্যাপ্লাই করা যায়, সেজন্য আমরা স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থার ব্যাপারে একটা মানে নিউ থিম আমরা দাঁড় করানোর জন্য করেছি। তো এটার ব্যাপারে হচ্ছে আমরা সচিবালয়ের সচিব মহোদয়ের সাথে যে কথা হওয়ার পর আসলে ওনারা আমাদেরকে যেটা বলেছে, তো মানে আমাদের পক্ষ থেকে স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা নিয়ে একটা খসড়া প্রণয়ন করার জন্য যে আসলে আমরা কেমন চাই। তো মানে ফর কাইন্ড কনসার্ন অফ অল অফ আস আমরা যেটা বলতে চাই যে আমরা মানে সচিব মহোদয়ের সাথে দেখা করার আগের দিন হচ্ছে আমরা 2 জন ডিএমপি কমিশনারের সাথে এবং ঢাকা মেডিকেল কলেজের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আসুজ্জামান স্যার সহ আমরা বসেছিলাম। তো ওইখানে আমরা যখন এই স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থার কথাটা বলি তখন ওনারা ডিএমপি কমিশনার ওনারা যে কথাটা বলেছিলেন যে এটা খুবই একটা ফ্যান্টাস্টিক আইডিয়া এবং এটা সময়ের জন্য প্রয়োজন। যে এক সময় হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ছিল না, আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বাস্তবায়ন করেছি। একসময় নৌ পুলিশ ছিল না, নৌ পুলিশ বাস্তবায়ন করেছি। একসময় ট্রাফিক পুলিশ ছিল না, ট্রাফিক পুলিশ বাস্তবায়ন করেছি। তো সুতরাং হেলথ সেক্টরটা হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় হচ্ছে সবচেয়ে বড় মন্ত্রণালয়, এবং এই ক্ষেত্রে হচ্ছে মানে কি বলে জীবন সুরক্ষার জন্য যেরকম মানে জীবনের নিরাপত্তার জন্য যেরকম অস্ত্রের একটা মানে কি বলে একটা পাহারাদার প্রয়োজন, ঠিক সেরকমভাবে জীবন রক্ষার জন্য স্বাস্থ্য ব্যবস্থার একটা পাহারা প্রয়োজন। তো ডিএমপি কমিশনার যে কথাটা করেছেন যে এটা আসলে একটা যৌক্তিক দাবি। আসলে যদি এখানে একটা নতুন অবকাঠামো থাকে, মানে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ থাকে এখানে, যে এই স্বাস্থ্যের বিষয়গুলো যারা ইনফর্ম থাকবে, যে এখানে যে বাহিনীটা থাকবে, এখানে নিয়োজিত যে ইউনিটটা থাকবে, তারা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার অবকাঠামো জানবে, একজন চিকিৎসককে কীরকম রেসপেক্ট করতে হয়, একজন রোগীর কী কী বিষয় এনশিওর করতে হয়, লিগাল যে ইস্যুগুলো রয়েছে সেগুলো কিভাবে ডিল করতে হয়। তো এই বিষয়গুলো যদি এইরকম স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থার মধ্য দিয়ে নিশ্চিত হয় তাহলে সুশৃঙ্খলভাবে কাজ করা সম্ভব। এবং উনি খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন এবং হচ্ছে উনি আশ্বাস দিয়েছেন আমরা এই ব্যাপারে কাজ করলে পুলিশের পক্ষ থেকে যত সহযোগিতা আছে, আইজি মহোদয়ের সাথে ইনস্ট্যান্ট তখন বসে কথা বলেছেন যে যে ধরনের সহযোগিতা প্রয়োজন তারা করবেন। এবং সচিব মহোদয়ের যে কথাটা ছিল যে আপনারা একটা খসড়া দেন, আমরা এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে ফরওয়ার্ড করে দেবো, এটার ব্যাপারেও কাজ প্রক্রিয়া দেন। ধন্যবাদ মোবারক ভাই। আসলে আপনাদের 4টি দাবি, মোটামুটি সবগুলো দাবি খুব মানে অ্যাক্টিভলি এগোচ্ছে বলে আমরা মনে করি। আমরা এখানে আপনাদের সার্থকতা দেখতে চাই এবং আপনাদের কৃতিত্ব দিতে চাই। আমরা চলে যাব জাহিদ ভাইয়ের কাছে। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থাপনা যে রিপোর্টিংয়ের যে সিস্টেমটি, এটি আসলে খুব শক্তিশালী এবং সন্তোষজনক পর্যায়ে আছে কিনা। তার আগে একটু বলবেন যে ভাই যে বললেন ওনারা নিরাপত্তা চেয়েছিলেন, হাসপাতালগুলোতে নিরাপত্তা দেওয়া হয়েছে, সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যকে আমরা দেখতে পেরেছি। প্রশ্ন হচ্ছে চিকিৎসকদের কিছু গ্রুপে আমি খেয়াল করলাম ওনারা বলতে চাচ্ছেন যে অস্ত্র নিয়ে একেবারে পুলিশ বা আর্মি সদস্যরা যখন চিকিৎসকের মাথার উপরে দাঁড়িয়ে থাকে তখন এটা আবার নতুন করে তাদের জন্য কোনো প্রেশারের কারণ হয়ে দাঁড়ায় কিনা, এটা বলবেন, বলার পর আপনার নির্ধারিত প্রশ্ন। ধন্যবাদ। আপনার প্রশ্নটা করার কারণে আমি বলার সুযোগ পেলাম। মানে আমি আসলে ওনাদের বেসিক যে কোর দাবি সেটার সাথে আমি পুরোপুরি একমত, কিন্তু আমি 2টা জায়গাতে ডিফার করছি, আপনার ওনাদের সাথে ডিফার করছি। নাম্বার 1 হচ্ছে আপনারা ডেফিনেটলি বিভিন্ন পত্রিকা বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে 2 জন ফিজিশিয়ান বসে আছে, পিছনে আর্মি আছে, একটা পুলিশ এবং আরেকজন লোক দাঁড়িয়ে আছে। সো এটা আসলে কোনো ইমার্জেন্সি চিত্র হতে পারে না আসলে এটা। এখন কেন না, আপনি যদি আমাকে প্রশ্নটি করেন, ব্যাপারটা হচ্ছে একজন রোগী যখন একজন ডাক্তারের সঙ্গে কথা বলে তাহলে আমরা মনে করি যে রোগী তার অনেক পার্সোনাল ইনফরমেশন, রোগীদেরকে ইনফরমেশন শেয়ার করতে হচ্ছে, ডাক্তাররা জিজ্ঞাসা করতে হচ্ছে, তাকে এক্সামিন করতে হচ্ছে। এটা এখন আমি অর্থাৎ একজন ডাক্তারের সাথে রোগীর সম্পর্কটা আপনি যদি পুলিশ বা আর্মি দিয়ে বা অন্য কোনো স্বাস্থ্য পুলিশ দিয়ে যদি অবস্ট্রাকল করে দেন, তখন একজন রুগী কিন্তু প্রপারলি হিস্ট্রি দিচ্ছে না। বা একজন ডাক্তার একজন ফিমেল রুগীকে যখন এক্সামিন করবে প্রাইভেট পার্সে, তখন ওনাকে দাঁড়ায় থাকবে না, ওনারা বাইরে যাবে। এটা তাহলে আমি ধরে নিচ্ছি একজন ফিমেল রুগী আসছে, তাকে আমরা অ্যাবডোমেন হয়তো এক্সামিন করতে হচ্ছে, মানে পেট এক্সামিন করতে হচ্ছে, পেটের কাপড় সরাতে হচ্ছে। আমি একটা ফিমেল নার্সকে ডাকলাম, ওই সময় আর্মিরা বের হয়ে চলে গেল। তারপরে এই রুগী যখন শেষ হলো আর্মিরা আবার ঢুকলো, তারপরের রুগী যখন আবার আসবে তখন আর্মিরা আবার বের হয়ে যাবে। সো এটা কোনো সিস্টেম হতে পারে না। এবং আমি নিশ্চিত যে এইভাবে এই কাঠামোতে অর্থাৎ স্বাস্থ্য পুলিশ বা নিরাপত্তার যে বিধানটা, এটা ইমার্জেন্সি রুমের ভিতরে না,
এটা একটা পদ্ধতিগত ব্যবস্থা থাকতে পারে, কিন্তু ইমার্জেন্সি রুমের ভিতরে যদি এইভাবে বসে থাকে বা দাঁড়ায় থাকে কোনো আর্ম ফোর্সের লোকেরা, তাহলে রুগীরা আসলে ওই হাসপাতাল নিশ্চিতভাবেই বেছে নেওয়ার কথা না, যদি না মানে বাধ্য হয়ে পড়ে। এবং রুগী আসার পরও এটা প্রপার চিকিৎসা হবে কিনা, ঠিকভাবে বলবে কিনা, এটা নিয়ে প্রশ্ন থেকে যায়। একটু আরেকটা কথা অ্যাড করি, আমি বলবো যে দাবিটা আসলে ইমার্জেন্সি রুমে পুলিশের ব্যবস্থা না, আমি বলবো যে ওনাদের মানে ডক্টর এন্ডে, যদি আমি ডক্টর হয়তো এখন প্র্যাকটিস করছি না সেজন্য বলছি, আমাদের দাবি হওয়া উচিত একটা ভালো ইমার্জেন্সি সেট আপের। যেন আমি যে একটু আগে যে কথাটা বলেছি, একটা রুগী এসে টিকিট কাটার পরে ইমার্জেন্সি রুমেই ট্রায়াজ হবে, এখানেই রুগীর একটা ইনিশিয়াল ম্যানেজমেন্ট হবে, রুগীকে মেডিসিন ডিপার্টমেন্টে যেতে হচ্ছে না, আলাদা করে অর্থোপেডিক যেতে হচ্ছে, অর্থাৎ ইনিশিয়াল ম্যানেজমেন্ট এখন এখানে পাবে, তারপরে রুগী সেটেল ডাউন করে সমস্ত ডিপার্টমেন্টে পাঠাতে পারে। সো দাবি হওয়া উচিত অ্যাজ এ সাধারণ নাগরিক হিসেবে যে আমার একটা ভালো ইমার্জেন্সি সেট আপ থাকা উচিত, নট ইমার্জেন্সি রুমে একটা পুলিশিংয়ের একটা ব্যবস্থা। ভাইয়া যে বিষয়টা বলেছে আর কি, আসলে নেট জুড়ে যে ছবিগুলো প্রকাশ হয়েছে এবং হচ্ছে মানে কি বলে মানুষের মনে নানা কথা, হ্যাঁ নানা রহস্যময় কথা যেরকম আমরা শুনেছি আর কি, ঘটনাটি হচ্ছে এটা অতিরঞ্জিত করার কিছুই নাই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা অ্যাকুইট সিচুয়েশন, আমরা আসলে বাহিরে থেকে অনেক কিছুই কল্পনা করা যায়, কিন্তু এক্সাক্ট ওয়ার্ক প্লেসে থেকে রিয়েল সিচুয়েশনটা ফেস করা যায়। আসলে ঢাকা মেডিকেল কলেজে যে ঘটনাটি হয়েছে এবং হচ্ছে সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে, আপনাদেরকে মানে আমাদেরকে আসলে বুঝতে হবে যে কোন সিচুয়েশনে গেলে সারা বাংলাদেশের চিকিৎসক এক হয়ে যায় যে আমরা এই কর্মস্থলেই থাকবো না। আপনাকে এই পাঁচটা আগে বুঝতে হবে। একদিনের আমরা আসলে এই সিচুয়েশনটাতে পড়েই হচ্ছে আমাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন আমরা কমপ্লিট শাটডাউন দিই, এবং আমরা শাটডাউন দেওয়ার পর আসলে মানে 1:1 যেই থিওরিটা আসলে আসছে, যদিও আমরা বলি যে 1:1 থিওরির যেটা, এটা আসলে মানে সারা বাংলাদেশের জনগণ যেরকম চা খেতে খেতে চিন্তা করছে যে 1:1 খুবই হাস্যকর একটা ব্যাপার, বাট ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে বসে যে চিকিৎসক বলে 1:1 চায়, হি ক্যান রিয়েলাইজ দ্য মানে ইম্পর্টেন্স অফ দিস ইস্যু। তো আমরা কখনো একজনের জন্য একজন নিরাপত্তা চেয়েছি, যেখানে আমার সামনে আমার ভাইকে হচ্ছে টেনে হিস্ট্রি মেরে ফেলার জন্য উপক্রম করতেছে, সেখানে একজন 1:1 না 1:multiple দরকার টু সেভ মাই ব্রাদার। আমরা সেই সিচুয়েশনে বলেছি যে 1:1, এবং আমরা এটার ব্যাপারটা এরকম ছিল না যে আমরা আজীবনের জন্য চেয়েছি, স্পেসিফিকলি আমরা সেটা ইমার্জেন্সির জন্য চেয়েছিলাম। এক, 2 নাম্বার কথা হচ্ছে এটা আমরা সাময়িক সময়ের জন্য, দাবি আদায়ের প্রথম ধাপ তো মানে 2 দিন আর 3 দিনের জন্য বলা যায় না, আমরা একটু নন স্পেসিফিক কথা বলেছি, আমাদেরকে এইরকম ইমার্জেন্সি সেবার ক্ষেত্রে এরকম দিব 1:1 থাকতে হবে, এবং এটা বুঝতে পারছেন কোন সিচুয়েশনে আমরা বলছি। তারপরে হচ্ছে আমরা ব্যাপারটা এরকম না যে এটা মানে আনটিল কন্টিনিউ হবে, আমরা সার্বিকভাবে চেয়েছি আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং আপনারা যেন সেবা স্টার্ট করতে পারেন আর কি। জি, আমরা তাই মনে করি, যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা মোটামুটি এখন সচলের পথে, আপনাদের এখন এই মুহূর্তে 1:1 নিরাপত্তারক্ষী বাহিনী আর দরকার পড়বে না। যাই হোক, আপনার শেষ প্রশ্নটি, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের যে রিপোর্টিং সিস্টেম যেটা রাখা হয়েছে এটা আসলে কতটুকু শক্তিশালী এটা বলবেন। পাশাপাশি রোগীরা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা যে বিচার দিতে যাবে বিএমডিসির কাছে, সেই বিচার ব্যবস্থার পথটাও রোগীদের জন্য সহজ কিনা, এবং যে বিচার মানে বাস্তবায়ন করার যে সময়টা সেটাও খুব কম সময় কিনা নাকি দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়, বিষয়গুলো জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি জাস্ট ভাইয়ার একটা কথার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি যে গতকালকেই আমরা দেখেছি যে 12 জন এক্সপার্ট নিয়ে আমাদের একটা কমিটি ঘোষণা করা হয়েছে, এবং আপনারা যদি প্রজ্ঞাপনটা দেখে থাকেন, প্রজ্ঞাপনের মূল উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে যে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা এবং স্বাস্থ্য কাঠামোকে ঢেলে সাজানো। কিন্তু আমাদেরকে জিনিসটা বুঝতে হবে যে যারা এই প্রজ্ঞাপনটা দিয়েছেন বা যারা এই এক্সপার্টদেরকে নির্ধারণ করেছেন, যে আমরা আসলে কোনো একটা হসপিটাল তৈরি করতে চাচ্ছি না। ইভেন আপনি যদি একটা হসপিটালও তৈরি করতে চান, একটা হসপিটাল তৈরি করার জন্য আমার বিভিন্ন ডিপার্টমেন্টে সবচেয়ে টপ ক্লাস ফিজিশিয়ানদের দরকার হয় এটা। সো আপনি যদি এই 12 জন এক্সপার্টের প্রোফাইল আপনি দেখেন এদের বেশিরভাগই হচ্ছে ক্লিনিশিয়ান, একজন মাইক্রোবায়োলজিস্ট, একজন আমাদের বিএসএমএর ভিসি স্যার রয়েছেন, একজন এপিডেমিওলজিস্ট রয়েছেন, কোনো ডেন্টিস্ট নেই। সো আপনি যদি চিন্তা করেন আমি একটা স্বাস্থ্য কাঠামোকে ঠিক করতে চাই, তার সাথে আমার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করতে চাই, তাহলে একটা স্বাস্থ্য সেবার স্পেকট্রামটা কি?
বা একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে শিক্ষা আছে, শিক্ষার মধ্যে ডেফিনেটলি আপনার শুধু ডাক্তার না, শুধু ডাক্তাররাই তো আর একা স্বাস্থ্য দিচ্ছে না, নার্স দিচ্ছে, আমার এখানে ডিএমএফ আছে, টেকনোলজিস্ট আছে, অনেকগুলা ক্যাডারের লোক আছে এখানে। সো তার মানে এখানে স্বাস্থ্যর বা মেডিকেল কারিকুলাম বা এডুকেশনে যারা কাজ করছে, কোনো একটা এডুকেশনিস্টের আসার প্রয়োজন ছিল। আমার হেলথের সাথে ডেফিনেটলি আপনার যেহেতু পুরো দেশে হেলথ ইন্স্যুরেন্স প্রকল্প নাই বা স্বাস্থ্য সেবার টাকাটা কে বিয়ার করছে, এখন পর্যন্ত আমাদের রুগীরাই বেশিরভাগ অংশ বিয়ার করছে, তাহলে হেলথ ফাইন্যান্সিংয়ের যে একটা কনসেপ্ট থাকবে বা একজন এক্সপার্টের অপিনিয়ন লাগবে, সেই অপিনিয়নটা আসলে দেওয়ার মতো এখানে কেউ নেই। সো বা আপনি হেলথ ইকোনমিস্টের এখানে কোনো পজিশন নেই। আপনি যদি বলেন যে আমাদের রোগের বেশিরভাগ অংশ একটা বড় অংশ হচ্ছে পাবলিক হেলথ পার্সপেক্টিভ। সে ফর এক্সাম্পল আপনি যদি প্রেশারের ওষুধ খাবেন ডেফিনেটলি, কিন্তু প্রেশারটা হওয়া বা ডায়াবেটিসের সাথে লাইফস্টাইল নিয়মকানুনগুলো অনেক কিছু জড়িত। সো অনেক রোগী হচ্ছে আমরা প্রিভেনশনেই আমরা থামাই দিতে পারি। সো প্রিভেনশনে যদি আমরা থামাই দিতে পারি, আমার হসপিটাল অকুপেন্সি, হসপিটাল ভিজিটটা ন্যাচারালি কমে যাচ্ছে আপনার। সো প্রিভেনশন এক্সপার্ট বা পাবলিক হেলথ এক্সপার্টের এখানে খুব বেশি আমরা রিপ্রেজেন্টেশন আমরা দেখি নাই। সো একই রকমভাবে আমরা যারা হেলথ সিস্টেম নিয়ে যারা কাজ করবো, অর্থাৎ একটা হেলথ সিস্টেমের ডিজাইনটা কীভাবে হবে, কোন ডিজাইনে রুগীরা ইন করবে, কোন ডিজাইনে রুগীরা খুব সহজেই 10 তলার হসপিটালে পৌঁছাবে, তার ভেন্টিলেশনটা কেমন হবে, অর্থাৎ হেলথ আর্কিটেকচার, হেলথ সিস্টেমের যারা প্ল্যানার বা হেলথ ম্যানেজার যারা, ডাক্তার একটা অর্ডার দিল বা নার্স একটা অর্ডার করলো, সেই অর্ডারটা ক্যারি করবে কি, সেটা কীভাবে বাস্তবায়ন হবে। সো কোনো হেলথ ম্যানেজার নাই। সো আমরা মানে আমি পার্সোনালি মনে করি যে ওনাদের এই যে 12 জনের যে এক্সপার্ট প্যানেল, ডেফিনেটলি এই এক্সপার্ট প্যানেলটা আমার কাছে মনে হয়েছে যে এটা মোর ক্লিনিকোসেন্ট্রিক। দ্যাট মিনস মানে তাদেরকে পুরো দেশের কাঠামো ঠিক করার মতো রিপ্রেজেন্টেশনটা আসলে এই জায়গাটাতে আসে না। তো সো আমার কাছে মনে হয়েছে যে ডেফিনেটলি হয়তো এটা প্রথম পদক্ষেপ, এটা ভেরি গুড স্টেপ। যে একটু আমি মনে করি যে আরেকটু আগেই এই ধরনের একটা এক্সপার্ট প্যানেল আসার দরকার ছিল, কিন্তু এক্সপার্ট প্যানেলটাকে আমি মনে করি বিভিন্ন এক্সপার্টের সমন্বয়ে একটা প্রাইমারি কমিটি, ডেফিনেটলি এই কমিটির আন্ডার হয়তো আরও অনেকগুলো সাব কমিটি হবে, সেখানে ডেফিনেটলি আরও অনেক রিপ্রেজেন্টেশন থাকবে বিভিন্ন এক্সপার্টের। কিন্তু মূল কমিটিটা আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি বিভিন্ন এক্সপার্টের সমন্বয় করতে না পারেন, তাহলে আপনি যেটা জানেন না, কাঙ্ক্ষিত ফলটা আমরা যে সংস্কার সেটা পাবো না, বরঞ্চ আমরা যা আছে এটার উপরে হয়তো একটা মলম দিয়ে ভিন্ন একটা সুলভ দেওয়া হবে। সো এটা আমার এখানে অ্যালার্জি কিছু হতে পারে, অ্যালার্জি কোনো একটা রিঅ্যাকশন তৈরি হবে ডেফিনেটলি। সেকেন্ড যে বিষয়টা আপনি আমাকে বলেছেন যে আমাদের হেলথ সিস্টেমের রিপোর্টিং নিয়ে, হেলথ সিস্টেমের বিভিন্ন ধরনের রিপোর্টিং হয়। সো একটা হচ্ছে যে আমাদের রুগীরা যখন হাসপাতালে আসে, তাদের যে রোগের রিপোর্ট, রোগের যে ব্যবস্থাপত্র, সেগুলো সংরক্ষণের জন্য, সেগুলো সংরক্ষণের ব্যাপারে আমার মনে হয় সবাই আমরা কম বেশি জানি, খুব ভালোভাবে সংরক্ষণ হয় না, তারপরেও কিছুটা স্টোর হয়। সেকেন্ড হচ্ছে আমাদের হসপিটালে যে রিপোর্টিং হচ্ছে, যে আমি একটা টেস্ট করতে দিলাম, সেই রিপোর্টিংটা খুব প্রপার ওয়েতে আমি পাচ্ছি কিনা, রিপোর্ট ভালো হচ্ছে কিনা, এখানেও আমাদের আসলে উন্নয়নের অনেক স্কোপ আছে। থার্ড যে বিষয়টা আপনি বলেছেন যে আমরা ডাক্তাররা যখন ভায়োলেন্সের শিকার হয় অথবা রুগীদের যখন অভিযোগ থাকে, তারা আসলে কোথায় রিপোর্টিং করবে বা কোথায় জানাবে এটা। সো আমরা আমাদের গবেষণা থেকেই বলতে পারি, আমাদের 24 সালে যে গবেষণাটা পাবলিশ হয়েছে তার একটা অংশে আমরা দেখেছি যে সমস্ত ডাক্তাররা মানে ভায়োলেন্সের শিকার হয়েছেন যে কোনো ফর্মে, তাদের 85% কোনো ধরনের রিপোর্টিং করে না। তখন আমরা ওই ইন্টারভিউতে আমরা একটু জানতে চেয়েছিলাম যে আপনারা আসলে কেন রিপোর্টিং করছেন না, আপনি হয়তো মার খেলেন বা গালি খেয়েছেন বা কোনো ধরনের ফর্মে ভায়োলেন্সের শিকার হয়েছেন। তখন তারা বলছে যে 50% ক্ষেত্রেই তারা বলছে, আমি অ্যাকর্ডিং টু ডাটা বলছি, 50% ক্ষেত্রে তারা বলছে তারা আসলে জানেই না যে এই রিপোর্টিংটা কোথায় করতে হবে। তাহলে আপনি চিন্তা করেন যে একজন ফিজিশিয়ান একটা হসপিটালে চাকরি করছে, তাহলে সে আসলে জানেই না সে ভায়োলেন্সের শিকারে কোথায় জানাতে হবে। এবং প্রায় 40% রোগী বলেছে তারা আসলে নেগেটিভ কনসিকোয়েন্সের ভয় করছে। তখন আমরা আরেকটু এক্সপ্লোর করেছি যে নেগেটিভ কনসিকোয়েন্স বলতে আপনি আসলে ঠিক কী বোঝাচ্ছেন। তো তখন তাদের যে উত্তরটা, তখন আমার কাছে মনে হয়েছে যে ছোটোবেলায় আমরা যখন বাসায় হয়তো বন্ধুদের সঙ্গে মারামারি করতাম, বাসায় এসে মাকে বলতাম যে মা ওর সাথে তো ও আমাকে মারছে, তো প্রথম যে কাজটা মা করতে, প্রথমে আমাকে আগে পিটাইতো যে তুই কেন গেলি ওখানে, তুই ওখানে গেছিস বলেই তো মারামারিটা হয়েছে। তো আমাদের ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশনটা অনেকটা এরকম আচরণ করেছে বলে আমাদের ফিজিশিয়ানরা ইন্টারভিউতে আমাকে বলেছে যে তারা যখন ইভেন যে কয়েকজন গিয়েছে তারা বলেছে আপনি কেন এরকম করলেন বা আপনি ওখানে কেন এরকম আচরণ করলেন। মানে তাদেরকে কনসোল করা, তাদেরকে কাউন্সিলিং না করে উল্টা যেন ওই ছোটোবেলার তার উপরে দোষ করা যে আপনি কেন এই জায়গায় ছিলেন বা আপনি কেন এইভাবে কথা বললেন, আদারওয়াইজ এটা হতো না এটা। সো তার মানে এখানে একটা রিপোর্টিংয়ের বিশাল গ্যাপ আছে। WHO থেকে শুরু করে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, বিভিন্ন নার্সিং কাউন্সিল, সবার অ্যাকুমুলেটেড একটা রিপোর্টিং ফর্ম কিন্তু আছে, কিন্তু এই ফর্মটা সম্পর্কে বেশিরভাগই আমরা জানি না, বা যারাও টুকটাক জানে, যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ নেওয়ার কোনো সুযোগ নাই, তারা রিপোর্টিং ফর্মটা জমা দিয়ে যে কোনো প্রতিকার পাবে এই ধরনের কোনো স্কোপ নেই।
লাস্ট যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যে একজন রোগী যদি সংক্ষুব্ধ হয় একটা ডাক্তারের প্রতি, একজন নার্সের প্রতি, একটা ওয়ার্ড বয়ের প্রতি, তাহলে তার যাওয়ার জায়গাটা কোথায় আসলে এটা। তো আপনি যদি দেখেন যে আসলে আমাদের হেলথ সেট আপে, সেটা টার্সারি কেয়ার বলেন বা প্রাইমারি কেয়ারে, এখন পর্যন্ত এই অভিযোগ সেন্টারটা কোনো ধরনের স্টাবলিশ কাঠামোর মধ্যে নাই। যে আমিও যদি চিকিৎসা নিতে একটা হয়রানির শিকার হই, আমি আসলে কোথায় যাবো? আমি কি ডিরেক্টরের কাছে যাব? ডিরেক্টর রুমে পুলিশের কারণে আমি ঢুকতেই পারবো না, বা আমাকে ঢুকতেই দেওয়া হবে না। তাহলে আমার সংক্ষুব্ধ হয়ে আমি একটা অভিযোগও করতে পারি, তাও কিন্তু আমি একটু মেন্টালি কাম ডাউন হই। সো এখানে কাম ডাউনের কোনো জায়গা নেই। এরপরে একটা রুগী যেতে পারে মামলা করার জন্য। বাংলাদেশের আগের যে পুলিশি কাঠামো, সেই পুলিশি কাঠামোর মধ্যে আমি মনে করি আমি সহ আমরা যথাসম্ভব থানা থেকে দূরে থাকতে চাই। সো একটা অভিযোগ দেওয়ার চেয়ে আমি মনে করি যে আমি ভাই না যাই, এর চেয়ে আল্লাহর উপর আমরা ছেড়ে দিচ্ছি। তার মানে আমাদের ওই অভিযোগ কাঠামোটা নেই। এবং যারাও পুলিশে অভিযোগ করছেন, দেখা যাচ্ছে সেখানে আমরা যে রুগীরা যে খুব প্রপার বিচার পাচ্ছেন, ব্যাপারটা এরকম না। একই রকমভাবে ডাক্তারদের ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য আছে। আমি ডাক্তারদের কথাটাও বলতে চাই, একজন ডাক্তারের বিরুদ্ধে যখন কেউ অভিযোগ করবে, তাহলে সাথে সাথেই একজন পুলিশ কেন তাকে ধরে নিয়ে যাচ্ছে? এই ঘটনাটা আমাদের হেলথ সিস্টেমে আমরা অনেকবার দেখেছি। সো স্পষ্টভাবেই বিএমডিসি রেগুলেশনস এবং স্বাস্থ্য সুরক্ষার যে আইন 18 এবং 23-এর যে আপডেট, সেখানে খুব ক্লিয়ারলি বলা আছে যে একজন ডাক্তারের বিরুদ্ধে যখন অভিযোগ আসবে, তখন অ্যাটলিস্ট 2 জন ডাক্তার, তার সাথে হয়তো আরেকজনের, মোট 3 জনের একটা সদস্য প্যানেল থাকবে। এই প্যানেল যদি মনে করে এই অভিযোগটা নেওয়া যায়, দেন শুধুমাত্র এটা একটা মানে আদালতে অথবা এটা একটা মানে আইনি কাঠামোর মধ্যে ঢুকবে। তার আগ পর্যন্ত একজন পুলিশ কিন্তু কখনোই একজন ফিজিশিয়ানকে তার কর্তব্য অবহেলা অথবা রোগী মেরে ফেলেছে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করতে পারেন না। সো এই জায়গাগুলোতে আমরা স্পষ্ট ভায়োলেশন দেখতে পাচ্ছি। এই জায়গাগুলোতে ডেফিনেটলি মোবারক ভাই সহ আরও যারা হেলথের বডিগুলো আছেন, তারা জোরালো পদক্ষেপ নেওয়া উচিত। যে স্বাস্থ্যসেবা দিতে একটা রোগীর মৃত্যু হতে পারে, সেটা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সেটা অ্যাসেস করা হবে পরে, সেটা একজন হেলথ এক্সপার্ট অ্যাসেস করবে, সেটা অন্য কেউ আসলে অ্যাসেস করার তার সে যোগ্যতাই নাই। সো আমার অভিযোগ গঠন হবে কি না সেটা একটা প্রথম প্রশ্ন, সেটা একটা এক্সপার্ট প্যানেল বিবেচনা করবে। এরপরে আমি যদি মনে হয় যে হ্যাঁ পুলিশে কাঠামো গ্রেপ্তার করতে পারে, সেটা একটা নিয়মের মধ্যে দিয়ে গ্রেপ্তার করবে। নট নেসেসারিলি একটা রোগীকে অভিযোগ করলো, সাথে সাথে গিয়ে ওই ডাক্তারকে উঠিয়ে এনে তাকে রিমান্ডে নিয়ে তাকে হেনস্থা করা হবে। সো এরকম যদি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার রিপোর্টিং সিস্টেম হয়, ডেফিনেটলি এটা সবার জন্য একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়। এবং ডাক্তার এবং রোগীর মাঝে যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট আমরা বলি, যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট আছে, যে একজন রোগী তার সমস্ত আস্থা নিয়ে ডক্টরের কাছে আসে এবং একজন ডক্টর তার সমস্ত মেধা এবং যোগ্যতা দিয়ে রোগী চিকিৎসা করবে। তাহলে এই সোশ্যাল কন্ট্রাক্টের জায়গাটা যদি আমরা ভায়োলেট করি, আমরা সেটা বিভিন্ন কাঠামোর মধ্যে দিয়ে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমাদের ব্যাড প্র্যাকটিসের কারণে, তাহলে দীর্ঘস্থায়ীভাবে এই সম্পর্কটা নষ্ট হবে। কিন্তু এই দীর্ঘস্থায়ী সম্পর্কটা নষ্ট হলে পুরো হেলথ সিস্টেমের উপর এফেক্ট হবে, যেটা রোগীরা যেরকম ক্ষতিগ্রস্ত হবে, ডাক্তাররা ক্ষতিগ্রস্ত হবে, যে সাধারণ নাগরিক হিসেবে আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হব। ধন্যবাদ জাহিদ হোসেন ভাই, আপনি খুব চমৎকার করে আজকের যে বিষয়বস্তু ছিল সেই বিষয়ের উপর আলোচনা করেছেন। মোবারক ভাইও মানে যথেষ্ট সরব ছিলেন এবং প্রত্যেকটা ব্যাপারে আপনাদের যে আন্দোলনের যে সামগ্রিক তথ্যগুলো এগুলো চমৎকার তুলে ধরেছেন। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে কষ্ট করে এই ব্যস্ততার মধ্যে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আবারও। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে স্বাস্থ্য খাতের আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।